ব্যর্থ বৃত্তাকার নৌপথে ফের চালু হচ্ছে ওয়াটার বাস। সড়কে চাপ কমায় আশা দেখছেন নগরবাসী, আরও গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আগামী মাসে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। সততা দক্ষতার ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদোন্নতির নির্দেশ। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার। এবং নানা জটিলতায় এক দশকেও শেষ হয়নি উখিয়া টেকনাফ সীমান্ত সড়কের কাজ। যোগাযোগ ঘাটতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ সহ বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ইব্রাহিম। অতীতের ব্যর্থ বৃত্তাকার নৌপথ আবার চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। রাজধানী ঢাকাকে ঘিরে বিদ্যমান ১১০ কিলোমিটার দীর্ঘ নৌপথটি চালু হলে সড়কে যানবাহনের চাপ অনেকটা কমবে বলে মনে করছেন রাজধানীবাসী। তবে অতীত থেকে শিক্ষা না নিলে এ প্রকল্প আবারও ব্যর্থ হওয়ার আশঙ্কাও আছে। আর বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি না করে পর্যাপ্ত গবেষণা ও দীর্ঘ পরিকল্পনার পরই এমন প্রকল্প নেওয়া উচিত। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টি ও মানব বসতির শুরু থেকেই এখানকার ভূপ্রকৃতি, সভ্যতা, সংস্কৃতি ও জীবন জীবিকার ধারক বাহক নদী। নদীর সঙ্গে এই বদ্বীপের মানুষের সম্পর্ক যেন জন্ম জন্মান্তরের। রাজধানী ঢাকাকে ঘিরে তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও বালু, এই চারটি নদ নদীর ১১০ কিলোমিটার নৌপথ রয়েছে। এগুলো ব্যবহার করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালু করলে নগরীর সড়কে যানবাহনের চাপ অনেকটা কমে যাবে বলে মনে করছেন রাজধানীবাসী। সদরঘাট যাওয়া যায়, গাবতলী যাওয়া যায়, কিন্তু যাত্রী কম হয় বুঝে এখন ওয়াটার বাসটা বন্ধ হয়ে গেছে। অনেক উন্নত দেশে তো এরকম ওয়াটার বাসের ব্যবস্থা আছে আমরা যতদূর জানি। তো যদি সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এটা করা যায়, অবশ্যই এটা সফল হবে। সরকার নজর দেয় তাহলে জনগণের জন্য উপকার হবে। আর যদি এটা মনে করে যে তারা এটা নয় করবে, তাহলে এটা ৬ মাস পরে আবার সেই আগের মতোই অবস্থা হবে। তবে অতীত অভিজ্ঞতা বড় ব্যর্থতার। বুড়িগঙ্গার বাদামতলী ঘাটে এখনো ঝরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ৫-৬টি ওয়াটার বাস, যার সবকটি ভাঙাচোরা। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত এই প্রকল্পের প্রথম ধাপে ব্যয় হয় ৩৬ কোটি টাকা। দ্বিতীয় ধাপে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্যয় হয় আরও ৪৭.৫ কোটি টাকা। বিআইডব্লিউটিসি তথ্যমতে সব মিলিয়ে বৃত্তাকার নৌপথ প্রকল্পে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১২২ কোটি টাকা। বিপরীতে আয় মাত্র ২,৫২,০০,০০০ টাকা। এমন অভিজ্ঞতায় এটি সফলভাবে চালু করতে পর্যাপ্ত গবেষণা ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন এই পরিবেশবিদ। ঢাকা শহরের চারিপাশে যে ওয়াটার বাসটা করা হয়েছে এটা লাভজনক ছিল না, ফলে এটা বন্ধ হয়ে গেছে ২০১৬ সালে। গভর্নমেন্ট যদি আবার করতে চায়, প্রপার একটা ফিজিবিলিটি স্টাডি করা উচিত যে নাব্যতার যদি ঘাটতি থাকে কিভাবে নাব্যতা ফেরত আনতে হবে, যদি ড্রেজিং করতে হয় সেটা কত বছর থাকবে। এইভাবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা লাভবান একটা প্রজেক্ট হবে। নাব্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ ও সাশ্রয়ী এবং সময়নিষ্ঠ সেবা নিশ্চিত করা এই উদ্যোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মত দেন তিনি। নদীর নাব্যতা যদি থাকে তাহলে এইটাকে আমরা ট্রান্সপোর্ট মোড হিসাবে ব্যবহার করতে পারি এবং আমাদের ঢাকা শহরের উপরে যে ট্রান্সপোর্টের যে চাপ, এইটাকে মিনিমাইজ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। বৃত্তাকার এই নৌপথে বিদ্যমান ২৮টি সেতুও নৌযান চালুর বড় বাধা বলেও মনে করেন বিশ্লেষকরা। অতীতে শত কোটি টাকা ব্যয়ে যে প্রকল্প ব্যর্থ হয়েছে, সেই সেবা আবার চালু হলে কতটা সফল হবে এমন প্রশ্ন যেমন রয়েছে, তেমনি ওয়াটার বাস ঘিরে মানুষের আগ্রহ কম নয়। তবে গবেষকরা বলছেন, ঢাকা ঘিরে ১১০ কিলোমিটার নৌপথ চালু করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণাধর্মী প্রকল্প। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর ৯ দিনের সফরের প্রস্তুতি চলছে। সরকার প্রধান হিসাবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলী এবং যোগ্যতার ভিত্তিতে নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার দুই বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন অনুষ্ঠানে এমন নির্দেশ দেন তিনি। সরকার প্রধান বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রবিবার বিমান বাহিনীর সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পদোন্নতি পর্ষদে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনা নৌ বিমান বাহিনীর প্রধানরা। নির্বাচনী পর্ষদে দেয়া বক্তব্যের শুরুতেই ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এ ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৭১ এবং ২৪ পর্যন্ত বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে হতাহতদের অবদান উল্লেখ করেন তিনি। স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। প্রধানমন্ত্রী পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মানের উপর গুরুত্ব আরোপ করতে নির্দেশনা প্রদান করেন। দেশের প্রয়োজনে বাংলাদেশ নৌ বিমান বাহিনীর ত্যাগের জন্য বাহিনীর সকল সদস্যদের ধন্যবাদ জানান। পরে বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রের এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশনের উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে গত ২০ আগস্ট মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায়ের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন আদালত। ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় দেন। রায় বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ১৬ জনের মৃত্যুদণ্ড হয়। আসামিদের সবাই কারাগারে আছেন। এদিকে রায়কে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও নজরদারি বাড়ানো হয়েছে। দীর্ঘ এক দশকেও শেষ হয়নি রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং মাদক চোরাচালান বন্ধে উখিয়া টেকনাফ সীমান্ত জুড়ে নেয়া সড়ক নির্মাণ কাজ। প্রকল্পের কোনো অংশ নিয়ে আপত্তি তুলেছেন স্থানীয়রা।
ফলে অর্ধেক কাজ শেষ হওয়ার পর প্রকল্পটি আপাতত বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে সীমান্ত কেন্দ্রিক মাদক ও চোরাচালান চক্রের স্বার্থের কারণেই ঢিমেতালে এগোচ্ছে সড়কটির নির্মাণ কাজ। আমানুল হক বাবুলের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। নাফ নদীর এক পাশে বাংলাদেশ, অন্য পাশে মিয়ানমার। সীমান্তের ৬০ কিলোমিটার জুড়ে নিরাপত্তা জোরদারে ২০১৭ সালে শুরু হয় পোল্ডার পুনর্বাসন ও সীমান্ত সড়ক নির্মাণের প্রকল্পের কাজ। প্রথমে ব্যয় ধরা হয় ১৪২ কোটি টাকা, যদিও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫ কোটি ৫৮ লাখ টাকায়। ১০ বছর পর শেষ হয়েছে প্রকল্পের ৫৩.৬৮% কাজ। এর মধ্যে বাঁধ পুনর্বাসন, খাল পুনঃখনন, পানি নিষ্কাশন অবকাঠামো ও বাঁধের উপর সড়ক নির্মাণের কাজও রয়েছে। তবে সুইচ গেট নিয়ে আপত্তি আছে স্থানীয়দের। এর পরিবর্তে ব্রিজ নির্মাণের দাবি তাদের। এইসব জটিলতায় আপাতত কাজ বন্ধ। অভিযোগ রয়েছে এইসব আপত্তির পেছনে জনস্বার্থের চেয়ে সীমান্ত কেন্দ্রিক মাদক ও চোরাচালান চক্রের স্বার্থ জড়িত রয়েছে। বিজিবি অবশ্য বলছে সীমান্তে যান চলাচল ও নজরদারি জোরদারে সড়কটি হওয়া জরুরি। কিছু মাদক ব্যবসায়ীরা তাদের অর্থ হাসিলের জন্য এই প্রজেক্টের চলমান কাজগুলো হচ্ছে যে আপাতত বন্ধ রাখছে। তারা চাইতেছে ব্রিজ দেওয়ার জন্য, আর আমাদের মানে পানি উন্নয়ন বোর্ড থেকে পাস হয়েছিল সুইচ গেট। যেভাবে বাজার আছে ওইভাবে যদি করা হয় সেক্ষেত্রে বিজিবি বলেন, আপনার কোস্টগার্ড বলেন, নৌবাহিনী বলেন, পুলিশ বলেন, সব ক্ষেত্রে 5 মিনিটের ভিতরে ওনারা গন্তব্যস্থানে যেতে পারবে। খবর যদি আসে তাহলে আমরা দ্রুত ওই পাশে যাইতে পারি, এই জন্য এই সুইচ গেটটা করা অনেক জরুরি। প্রকল্পের নকশায় ত্রুটির কারণে জটিলতা দেখা দেয় কাজ বন্ধের কথা জানিয়েছে স্থানীয় চেয়ারম্যান। প্রাক্কলনকারীরা যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেইটা মানব না, সেজন্য আমরা কাজ করতে দিচ্ছি না। এদিকে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় প্রশাসন এবং এমপি মেম্বারের সাথে বসে আমরা জিনিসটা সুরা করার চেষ্টা করেছিলাম, বা টেকনিক্যাল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। এখন এটা নেপথ্যের সমস্যাটা কি এটা আমরা আসলে ঠিক বুঝতে পারছি না। নানামুখী জটিলতায় প্রকল্পটি দ্রুত শেষ করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি নদী পাড়ের মানুষের। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। মিলন খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা আক্তার। কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে 21 কিলোমিটার এলাকা জুড়ে 28টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এর ফলে হুমকির মুখে পড়েছে নদীর পাড়ে থাকা বসতবাড়ি, হাজার হাজার ফসলি জমি ও গাছপালা। ইতিমধ্যে কুমারখালী, খোকসা, রাজবাড়ি পর্যন্ত কয়েক হাজার বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কুমারখালী উপজেলার কয়রা ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় 50 মিটার অস্থায়ী বাঁধ ধসে পড়েছে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও নদীপাড়ের মানুষের দাবি সাময়িক নয়, স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে সরকারের। আমাদের ফসলি জমি ছিল নদীর ভাঙনে, ফসলি জমি সবারই শেষ। স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের লোক আসে আপনার বস্তা দেওয়ার পরে আপনার এটা আছে ঠিক মানেছে। এখানে যদি ব্লক ফেলায় যদি স্থায়ীভাবে যদি করে দিত অনেক ভালো হতো। আমাদের রাষ্ট্রপ্রধানদের কাছে জানান বা দেশের বড় বড় কর্মকর্তা যারা আছে তারা জানুক, এই দ্রুত এই বাঁধটা স্থায়ীভাবে আমাদের এই বাঁধটা করার যাবে। ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ও জিও টিউব ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। বিভিন্ন জায়গায় যে জায়গাটা ম্যাসিভ ভাঙন সৃষ্টি হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এবং কোথাও যদি এরকম ভাঙনের তীব্রতা খুবই তীব্র থেকে তীব্রতার হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে নয়, স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভাঙন রোধ করার দাবি নদী তীরের বাসিন্দাদের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। সীমানা প্রাচীর ও নিরাপদ জেটির অভাবে ঝুঁকিতে পড়েছে পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ব্রিটিশ আমলের সরকারি খাদ্য গুদাম। জোয়ার জলোচ্ছ্বাসে পানি ঢুকে গুদামের 4 পাশ তলিয়ে যায়। তাছাড়া দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে 6টি গুদাম, ঘরের 4টি ব্যবহারের অনুপযোগী। ইতোমধ্যে 2টি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নুরুদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা।
দক্ষিণাঞ্চলে খাদ্যশস্য সংরক্ষণ ও সহজে নৌপথে পরিবহনের জন্য সন্ধ্যা নদীর তীরে ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল সরকারি এই গুদাম। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে 6টি গুদামের 4টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ইতিমধ্যেই 2টি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রতি বছর প্রায় 2000 মেট্রিক টন খাদ্যশস্য এই গোদামে ওঠানামা করে। গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আজও নির্মিত হয়নি নিরাপদ জেটি। ফলে নদী থেকে খাদ্যশস্য ওঠা নামানোর সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। পরিত্যক্ত একটা অবস্থায় আছে বললেই চলে, এবং নদীর ভাঙ্গন এমন অবস্থা হয়েছে যে এখানে জেডি এবং মালামাল ওঠানামার যে জায়গাগুলা সেগুলো ইতিমধ্যেই নদীর গর্ভে ভেঙে গেছে। এই জায়গায় বহুদিন ধরে গাছ দেবে কোনো কেউ কিছু দেয় না, উনি খালি দেয় আর কোনো খবর নেই। জোয়ারের পানি উঠলে পানি শোষায়, আমরা যাতে এটা ভালো উন্নয়ন হয় এর জন্য ব্যবস্থা চাই। শুধু জেটি সংকটই নয়, নদী ভাঙনে বিলীন হয়েছে গুদামের সীমানা প্রাচীরও। এতে আবাসিক ও অফিস ভবন সহ পুরো এলাকা এখন অরক্ষিত। ফলে অবাধে চলাচল করে বহিরাগতরা। দিনে রাতে মাদকাসক্ত ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের অবাধ যাতায়াতে নিরাপত্তাহীনতায় কর্মকর্তা কর্মচারীরা। খাদ্য গোডাউনের কোনো গাইডওয়াল নাই, ভবন নাই, আমাদের নিরাপত্তা কোনো এখানে একটা কোনো জোরদার নাই, কিছু না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাতে প্রশাসন আমাদের বাউন্ডারি মধ্যে এখানে অনেক গাঁজাখোর বিভিন্ন পর্যায়ে ছেলেমেয়েরা আসে, আমাদের অনেক ডিস্টার্ব করে। সমস্যার কথা স্বীকার করে খাদ্য বিভাগের এই কর্মকর্তা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাউন্ডারি ওয়াল বলা হয়, সেটা খুব দ্রুত ওটা তৈরি করা দরকার, তা না হলে আমাদের কোনো নিরাপত্তা থাকে না। 5টা খাদ্য গুদাম আছে, তার ভিতরে 2টা খাদ্য গুদাম পরিত্যক্ত, আর এই 2টা যদি সংস্কার করা হয় তাহলে আমাদের এই খাদ্য গুদামের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। স্থায়ী বেড়িবাঁধ, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সংস্কারের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাটিকে নিরাপদ ও কার্যকর করে তোলার দাবি সংশ্লিষ্টদের। ডলি পিন্টে মনোয়ারা, মোহনা সংবাদ। উপকূলীয় জেলা সাতক্ষীরায় মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে সুস্বাদু ও মিষ্টি 12 মাসি তরমুজ। চিংড়িখেরের আইল আর পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে হলুদ এবং বাংলালিং জাতের তরমুজ। কম খরচে ও মাত্র 65 দিনে বাম্পার ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আব্দুল জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। উপকূলীয় জেলা সাতক্ষীরার 108 হেক্টর জমিতে চোখ জোড়ানো সবুজের সমারোহে ঘেরের মাচায় আর পতিত জমিতে ঝুলছে তরমুজ। বর্ষা মৌসুমে চড়া দাম আর ব্যাপক চাহিদা থাকায় এবার অসময়ের এই তরমুজ চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা। বাহ্যিকভাবে সাদা সবুজের ডোরাকাটা বাংলালিং আর ভেতরটা টকটকে পেঁপের মতো হলেও স্বাদে মিষ্টি এই হলুদ তরমুজ কিনেছে সবার নজর। তরমুজ চাষ করি, এতে ভালো ফসল এবং ভালো ব্যবসায়ী। তরমুজ চাষে ভালো লাভবান হয়, তাতে আমার সংসার চলে। আমের মতন কিন্তু তরমুজ খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি। মালচিং করার পরে আমাদের খুব ঘাস হয় না মোটে, তারপর সার মাটি কম লাগে, বৃষ্টি হলে ক্ষতি কম হয়। বিঘাতে খুব ভালো হলে 1 লাখ টাকার উপরে বেচা বিক্রি হয় আর কি। 1 কেজির থেকে 1 কেজি উপরে গুণ রয়েছে এগ্রেড, এটা হয় 55 টাকা কেজি দরে বিক্রি হয়। জমি প্রস্তুত, সার, মালঞ্চি পেপার, মাচা ও জাল বাবদ বিঘা প্রতি 30 থেকে 35 হাজার টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকায়। বীজ বোনার মাত্র 65 দিনের মধ্যে ফলন আসায় একই জমিতে বছরে 2বার তরমুজ চাষ করতে পাচ্ছেন কৃষকরা। এবার যে বৃষ্টিপাত হয়েছে সে তুলনায় দেখা যাচ্ছে ফসল কম হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, এখনো মোটামুটি গাছগুলো টিকে আছে এবং ভালো ফলন আসছে। এই মাছাগুলো কৃষকগণ সহজেই ব্যবহার করতে পারেন। বর্ষাকালে তারা একটি মাছা থেকে 3টি পর্যন্ত সবজি হারভেস্ট করতে পারবে। প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে উপকূলীয় অঞ্চলের পতিত জমিতে অসময়ের এই ফল চাষ একদিকে যেমন কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি আনছে, অন্যদিকে কৃষিতে উন্মোচন করছে সম্ভাবনার নতুন দিগন্ত। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের মোংলায় বৃষ্টির পানি সংরক্ষণ ও সুপেয় পানির চাহিদা পূরণে ট্যাঙ্ক বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। দিনাজপুরের বিরলে পূবালী ব্যাংক পিএলসি বিরল শাখার উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন, মতবিনিময় ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বান্দরবানের ধোপাছাড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও মাহফিল পালিত হয়েছে। নাটোরের বড়াই গ্রামে কৃষক কৃষানীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত 3 দিনব্যাপী চট্টগ্রাম বিল্ড এক্সপো 2026 শেষ হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে 2026 সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির কাঠালিয়ায় ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার 2 ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর গ্রাহক হয়রানি ও শোষণের অভিযোগ তুলে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দেবহাটায় শিশুশ্রম মুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলার পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি। নরসিংদীর মাধবদী কাঠালিয়া ফজরকান্দি বাজারে আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সফলতার সাথে দায়িত্ব পালনের জন্য এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবি আজমকে সম্মানজনক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। নওগাঁর রানীনগর উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 8 ইউনিয়নের অংশগ্রহণে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। জর্ডানে ইসরায়েলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সিরিয়ার প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে সিরিয়ার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। বৈঠকে সিরিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে 2 দেশের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এই চুক্তি ভবিষ্যতে আরও বিস্তৃত সমঝোতার ভিত্তি তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক আবু আল দুহুর বিমানবন্দরে হামলার পর উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কারাগারে বন্দী পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ক্রিকেটের 21 জন সাবেক অধিনায়ক। সুনীল গাভাস্কার, কপিল দেব, অ্যালন বোর্ডার ও ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তিরা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে যৌথ চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক উদ্দেশ্য এড়িয়ে সম্পূর্ণ মানবিক কারণে 73 বছর বয়সী ইমরানের সুচিকিৎসার দাবি জানানো হয়। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি 85% কমে যাওয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী স্বাধীন মেডিকেল বোর্ড গঠনের জোর দাবি জানান সাবেক তারকারা। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে বেশ কয়েকটি পত্রিকা রয়েছে। আমরা তার শিরোনামগুলো এক একে জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের হাতে রয়েছে প্রথম আলো। ওদের শিরোনাম, ডিলারের গুদাম ভেঙে 225 বস্তা সার নিয়ে গেলেন ক্ষুব্ধ কৃষকেরা, কুড়িগ্রামের ভুরুঙ্গামারি। চাইলে কাল সকালে বিদ্যুৎ আর গ্যাস দিতে পারবো না, আমির খসরু মাহমুদ চৌধুরী বিশেষ সাক্ষাৎকারে। মন্ত্রিপরিষদে আরও পরিবর্তন আনতে হবে 11 দল। দরপত্র ডেকেও মেলেনি এলএনজি। ক্রিকেটের ম্যাকাই টেস্ট 2 দিনেই হেরে শেষ অর্জনের সিরিজ। দৈনিক ইত্তেফাক, এখানেও কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে 167 বস্তা সার নিয়ে গেছেন ক্ষুব্ধ কৃষকেরা, পরে 33 বস্তা ফেরত। ইয়াবা সেবনে বাধা দেওয়ায় এই হত্যা, রংপুরে 4 খুন নিয়ে পুলিশের ব্রিফিং। সমকাল শিরোনাম করেছে, খুন বাড়ছে জনমনে উদ্বেগ। 31 দফা ইশতেহার সংস্কার কোনো ছকে নেই মন্ত্রিসভা। নাটকীয় টেস্ট সিরিজের করুণ সমাপ্তি। বাংলাদেশ প্রতিদিন, লাগামহীন ওষুধের দাম, ভোগান্তিতে রোগীর পরিবার। বঙ্গভবনে উঠলেন মির্জা ফখরুল।
ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে পদোন্নতি, নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ ও উদ্বোধনকালে প্রধানমন্ত্রী। যুগান্তর, ভিসি নিয়োগে তেলেসমাতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার মন্ত্রী। সবশেষে আমাদের কাছে রয়েছে আমার দেশ। তারা শিরোনাম করেছে, পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার। দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ব্যর্থ বৃত্তাকার নৌপথে ফের চালু হচ্ছে ওয়াটার বাস। সড়কে চাপ কমায় আশা দেখছেন নগরবাসী। আরও গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আগামী মাসে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী। সততা, দক্ষতার ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদোন্নতির নির্দেশ। মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার। এবং নানা জটিলতায় এক দশকেও শেষ হয়নি উখিয়া টেকনাফ সীমান্ত সড়কের কাজ। যোগাযোগ ঘাটতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ সহ বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুরে 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।